পরামর্শ না দিলে সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি বিএনপির, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। ইশরাকের মেয়র হতে বাধা কাটল। ২৬ মের মধ্যে শপথের নির্দেশ হাইকোর্টের। সরকারকে ৪৮ ঘন্টা সময় দিয়ে আন্দোলন স্থগিত। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। ঢাবি শিক্ষার্থী হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ব্লকেডের হুঁশিয়ারি ছাত্র দলের। ৭ ঘন্টা পর শাহবাগ ছাড়লেন নেতাকর্মীরা। আন্দোলন আর বৃষ্টির জলাবদ্ধতায় রাজধানী জুড়ে তীব্র যানজট, পথেই ঘন্টার পর ঘন্টা ভোগান্তি। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি। শেখ হাসিনার হলফনামায় দাখিল করা সম্পদ ও আয়কর বিবরণীতে সম্পদের হিসাবে গড়মিল। ব্যবস্থা নিয়ে ইসিকে দুদকের চিঠি। সন্ত্রাসবাদ না ছাড়লে পানি পাবে না পাকিস্তান, বললেন নরেন্দ্র মোদী। শান্তি আলোচনায় সৌদি নিরপেক্ষ স্থান মত শাহবাজ শরীফের। এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারে হতাশ সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত মত তাদের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মোডে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, করিডোর ও বন্দর ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপির প্রস্তাব ও পরামর্শ বিবেচনা না করলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গেল ৯.৫ মাসে জন আকাঙ্ক্ষা পূরণ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যেও ফাটল ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সব কাজ করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না। নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান। এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যে সমর্থন জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। নেতারা বলেন, পরামর্শ উপেক্ষা করলে সরকারের প্রতি সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে বিএনপি। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা বলে গেছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেভাবে সহযোগিতা করাটা কঠিন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে উল্লেখ করে ডিসেম্বরে ভোট আয়োজনে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। যথাশীঘ্র সম্ভব
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মেয়র হিসেবে তার শপথে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুটি। একদিকে তার কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলছে বিক্ষোভ, আরেকদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এই রিটের বিষয়ে সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর আগে বুধবার আদালত থেকে নেমে যাওয়ার সময় এক আইনজীবী তাদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছে বলে জানান আদালত। অজ্ঞাত সেই আইনজীবীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন বার সভাপতি। আদালত বলেন, জনস্বার্থে এমন রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে সেই ট্রাইব্যুনালেই, কিন্তু বিবাদী পক্ষ তা করেননি। পরে ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, শপথ আয়োজন করতে আর কোনো বাধা নেই। এখন ইশরাককে শপথ না করানো হবে আদালত অবমাননা। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে, যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উপদেষ্টা যিনি আছেন একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন রিটকারীর আইনজীবী। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাব জুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে এর রায়ের আলোকে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জনগণের ভোগান্তির কথা ভেবে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে শপথের বিষয়ে আদালতের রায় নিয়ে কালক্ষেপণ করলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অপসারণে সরকারকে 48 ঘণ্টার সময় বেঁধে দেন ইশরাক হোসেন। এদিকে রিট খারিজের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তন্দ্রা তারুণের রিপোর্ট। আনন্দ মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে আসায় বিএনপি নেতাকর্মীদের মাঝে এমন বাঁধভাঙা উচ্ছ্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে 1 সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ ইশরাকের শপথ না পড়ানোর রিট আদালত খারিজ করে দিলে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় নেতাকর্মীদের মাঝে। দ্রুত শপথ পড়ানোর দাবি জানান তারা। নেতাকর্মীরা বলছেন, আদালতের রায়ে ইশরাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণদাবি ছিল বলেও মত তাদের। এরপর শুরু হয় নতুন আন্দোলন। এবার এক দফা দাবি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। তাদের অভিযোগ, সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন এই দুই উপদেষ্টা। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় তিনি সড়ক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে 48 ঘণ্টা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। ইশরাকের ঘোষণার পর কাকরাইল মোড় ও মৎস্য ভবনের সামনের সড়ক থেকে সরে যান নেতাকর্মীরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ কর্মসূচি শেষে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। প্রায় 7 ঘণ্টা পর অবরোধ তুলে নেন ছাত্রদলের নেতাকর্মী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
পূর্ব ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার সকাল 10:40 শুরু হয় কর্মসূচি। এর মাঝে বৃষ্টি শুরু হলেই সড়কে বসে পড়েন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেই চালিয়ে যান কর্মসূচি। তারা বলেন সাম্য হত্যার বিচার ও প্রকৃত দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। দলের নেতাকর্মীরা কিন্তু রাজপথে তার ভাই হত্যার যে বিচার সেই বিচার নিশ্চিত করার জন্য এখন অবস্থান নিয়েছে। যে নীরব ভূমিকা এবং ঢাকা ইউনিভার্সিটির ভিসি প্রক্টরের পক্ষ থেকে এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো ভূমিকা দেখতেছি না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি এক ধরনের মব কালচার তৈরি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি এক ধরনের প্রতিহিংসামূলক পরায়ণতা আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের গোষ্ঠী করে যাচ্ছে প্রতিনিয়ত। আর সড়ক অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করে নেতাকর্মীরা বলেন রাজপথ ছাড়া দাবি আদায়ের কোনো বিকল্প নেই বলেই তাদের এই অবরোধ কর্মসূচি। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, সাম্য জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা, সাম্য হত্যার বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না ইনশাআল্লাহ। জনদুর্ভোগ হচ্ছে এটি আমরা অস্বীকার করছি না, কিন্তু শাহরিয়ার আলম, সাম্য, পারভেজ হত্যাকাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনবরত ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিষয়ে মানুষজনের কিন্তু এক ধরনের কনসার্ন রয়েছে, তারা উদ্বিগ্ন। সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন দ্রুত বিচার শেষ না করা হলে যমুনা ব্লকেট করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, তারা যেন বুঝতে পারে যে এর থেকেও অনেক বড় কর্মসূচি ছাত্রদল প্রণয়ন করতে পারে। আমরা শাহবাগে আজকে অবস্থান গ্রহণ করছি। আমরা যদি আমাদের প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। এদিন বিকেল 5টায় ছাত্রদলের সভাপতি সাম্য হত্যার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। সকালের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা, সেই সঙ্গে যোগ হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন। সব মিলিয়ে তীব্র যানজট ও জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। কনক্রিটের ঢাকা যেন পরিণত হয়েছে ভোগান্তির শহরে। এ বিষয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়লেই যেন রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, যার অবধারিত ফলাফল যানজট। বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় যানজটে সীমা ছাড়াই ভোগান্তি। সড়কে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি বেশিরভাগ মানুষ। জ্যাম যে হারে আমার মনে হয় না সাধারণ মানুষ ভালোভাবে চলতে ফিরতে পারতেছে। মানুষ খাইয়ে আসার না খাইয়ে আসে, অফিসে যাওয়ার সময় অফিসে গেলেও বসে দাঁড়িয়ে শুনতে হয়, ঠিক আছে, এই শুধু জ্যামের কারণে। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি, আর অলিগলি তো সব একদম ভেসে গেছে। মানে স্কুল থেকে বাচ্চাকে এখন বাসায় কিভাবে নিয়ে যাব বুঝতে পারছি না। রাজধানীর অলিতে গলিতে পানি জমায় বিপাকে পড়েন পথচারীরা। আকস্মিক এমন জলাবদ্ধতায় নগর কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ, যারা দেখভালের দায়িত্ব, তারা কিন্তু ওই পর্যন্তই, ঘুরে ফিরে বাজেট আসে, খরচ হয়, জনগণের ভোগান্তি থেকে যায়। এটার কোনো সলিউশন এখন পর্যন্ত দেখলাম না। জলাবদ্ধতার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলন কর্মসূচি নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে রাজধানী জুড়ে। তৈরি হয় তীব্র যানজট। জনগণের ভোগান্তি সারা জীবনই থাকবো। দাবি আদায়ে জনভোগান্তি না করে বিকল্প কর্মসূচি খোঁজার তাগিদ সাধারণ মানুষের। দেশের বাইরে যে কিছু একটা হইলে আন্দোলন, কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছে আমরা তো ভোগান্তির মধ্যে আছে ভাই, আমরা এগুলো চাই না। পুরো রাস্তা জ্যাম জট, রাস্তা কোনোই নাই। এমন ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন রাজধানীবাসীর। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সায় দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সম্পূরক সহ মোট 5টি এজেন্ডা অনুমোদন পেয়েছে। বৈঠকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন এবং সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিক নির্দেশনাও দেওয়া হয় বৈঠকে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়াতেও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
সকালের যানজটের ভোগান্তি দিন গড়িয়ে রয়েছে সন্ধ্যাতেও। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সড়কের এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বাংলা মোটর এলাকায়। পেছনে যানজটের এই দীর্ঘ সারি বলে দেয় আসলে সকাল থেকেই যানজটের তীব্র ভোগান্তিতে কতটা আসলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আমি যদি একটু বলতে চাই, আধ ঘন্টার বৃষ্টি সেই সঙ্গে অবরোধ কর্মসূচির কারণে কিন্তু স্থবির হয়ে যায় পুরো ঢাকা। সকাল থেকেই কিন্তু অফিসগামী মানুষ থেকে শুরু করে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন তারা কিন্তু যানজটের কারণে তীব্র ভোগান্তিতে পড়ছেন এবং সকালের সেই বৃষ্টির রেশ কিন্তু এখনও রয়ে গেছে। এবং আমি যদি একটু বলতে চাই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ঢাকা শহরে কিন্তু এই যানজটের বৃষ্টিতে হয়, যানজট ছড়িয়ে পড়ে এবং সেই যানজট কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে এবং মানুষজন কিন্তু ঘরে ফেরা, যারা অফিসগামী ছিলেন তারা এখন অফিস শেষ করে যারা বাসার দিকে রওনা হয়েছেন তারাও কিন্তু এই যানজটের কারণে কিন্তু রাস্তার মধ্যেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমরা রাজধানীর বাংলা মোটর যে এরিয়াটি এখানে দেখতে পেয়েছি, এখানে কিন্তু যানজটের দীর্ঘ সারি কিন্তু আমরা আসার পরই দেখতে পেয়েছি এবং সকাল থেকে আধ ঘন্টা যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পর কিন্তু বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জলাবদ্ধতার কারণে কিন্তু যানজটের মাত্রা কিন্তু বেড়ে যায় কয়েক গুণ। সেই সঙ্গে আজ মেয়র ইশরাক হোসেনের শপথের দাবিতে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। সেই কারণে কিন্তু যানজট মাত্রাটা বেড়ে যায় এবং তারা অবরোধ প্রত্যাহার করলেও সেই অবরোধের রেশ কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে বা পয়েন্টগুলো রয়েছে সেখান দিয়ে গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না। তার অন্যতম কারণ ছিল জলাবদ্ধতা, সেই সঙ্গে অবরোধের কারণে কিন্তু বিভিন্ন সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সন্ধ্যা থেকেই দেখতে পেয়েছি যে যানজটের যে দীর্ঘ সারি সেটি কিন্তু সকাল থেকে কিন্তু আজ ঢাকা শহরে ছিল এবং সেটি কিন্তু পুরো ঢাকা শহরে বিস্তৃত ছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু যানজটের বা গাড়ির যে গণপরিবহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই সঙ্গে মানুষজন যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু বলছেন যে তাদের এই জনদুর্ভোগ আসলে বৃষ্টি হলেই শহরে যে জলাবদ্ধতা এটা আসলে সমাধান কিন্তু তারা চান। তারা যেটি বলছেন, একটু বৃষ্টি হলেই পুরো ঢাকা শহর যেভাবে স্থবির হয়ে যায় এতে কিন্তু তাদের প্রয়োজনীয় যে কর্মঘণ্টা সেই সঙ্গে যে গুরুত্বপূর্ণ কাজ সেটি কিন্তু ব্যাহত হয়। কাজে কিন্তু তারা এই জলজট সহ যে যানজটের যে সমস্যা সেটি কিন্তু সমাধান চান। তারা বলছেন যে এভাবে আসলে একটি শহরের যে যান ব্যবস্থা, জল ব্যবস্থা বা যানবাহন ব্যবস্থা এরকম হতে পারে না। তারা এই সমস্যার কিন্তু সমাধান দাবি করেছেন এবং তারা বলছেন যে এটি কিন্তু তাদের জন্য এক ধরনের ভোগান্তি। তো যেমনটি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু যানজটের বাংলা মোটরের যে এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু এখনও দীর্ঘ যানজটের যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু ঠিক জানেন না কখন তারা বাসায় গিয়ে পৌঁছাবেন। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে যানজটের সর্বশেষ পরিস্থিতি। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান বলেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দুদকও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। ফাহিম ইউসুফের রিপোর্ট। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পতিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2008 সালের নির্বাচন ছিল গ্রহণযোগ্য। তবে দুদক সেই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটি বলছে 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2,03 লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা
নির্বাচন কমিশনের কাছে পাবেন। আর আইন অনুযায়ী এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এখন ইন্টারনেট বন্ধ হলে মৌলিক অধিকার খর্বের অভিযোগ এনে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আদালতে শরণাপন্ন হতে পারবেন বিক্ষুব্ধ নাগরিকরা, এমনটাই জানিয়েছেন তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে আইসিটি টাওয়ারে আসন্ন বিপিও সামিট উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বুধবার সাইবার সুরক্ষা অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। আইসিটি সচিব বলেন, অধ্যাদেশে সাইবার জগতের নিরাপত্তার সব বিষয় যুক্ত করা হয়েছে। আইন অনুযায়ী সামাজিক মাধ্যমে প্রদর্শিত জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। গেল ৮ মাসে দেশে সবচেয়ে বেশি সাইবার অ্যাটাক হয়েছে বলেও জানান তিনি। ২১ থেকে ২২ জুন ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আয়োজিত বিপিও সামিটে দেশি বিদেশি ৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। দুপুরে পল্টনের দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ এর নেতারা অভিযোগ করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা মোহাম্মদ এজাজকে নিয়োগ দেয় সরকার, যার পেছনে কলকাঠি নেড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ইশরাকের শপথ ইস্যুটি দীর্ঘায়িত করার দায়ও তার। আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরকারি থেকে এনসিপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন নেতারা। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন তারা। পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। পরে জয়ধরভাঙ্গা বিপিও টহল দল তাদের আটক করে। গেল ২১ মে ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে কলকাতা নিয়ে আসে। পরে কলকাতা থেকে তাদেরকে টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হয়। সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০১৩ সালে মানিকগঞ্জের সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় ৪ জনকে গুলি করে হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে শতাধিক বিক্ষুব্ধ জনতা মমতাজের বিচার দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ডিম ছুড়ে মারেন। এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান।